ওকে স্টুডেন্টস, এখন আমরা দেখে নেব লাইসোজোমের গঠন এবং কাজ। লাইসোজোম কী আর ঠিক কী কারণে কোষের মধ্যে এর গুরুত্ব রয়েছে। লাইসোজোম একটি কোষীয় অঙ্গাণু, যেটা আমরা সব থেকে প্রথম এবং সব থেকে বেশিবার শুনে থাকি সেটা হচ্ছে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, সুইসাইডাল ব্যাগ অফ এ সেল বা সুইসাইডাল ব্যাগ ইন এ সেল। এই কোশ্চেনটা থাকে না, কিন্তু সবসময় আমরা শুনে থাকি যে আত্মঘাতী থলিকে লাইসোজোম। সাপোজ একটি পূর্ণ স্ফিয়ার বা কমপ্লিট স্ফিয়ার, বা যেটাকে আমরা বাংলাতে বলতে পারি একটি গোলক যার ভেতরটা ফাঁপা, সেটিকে আমরা কেটে নিয়েছি। কেটে এভাবে দেখছি এটা একটি গোলক ছিল, পূর্ণ গোলক। হ্যাঁ, পূর্ণ গোলক, সেটাকে আমরা কেটে নিয়েছি। ধরো গোলকটা ছিল এই রকম, আমরা কেটে নিয়েছি। কাটতে তার ভেতরটা থ্রি ডি পিকচারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে লাইসোজোমের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এটি একটি এমন একটি কোষীয় অঙ্গাণু যার ভেতরে রয়েছে শুধুমাত্র হাইড্রোলাইজিং এনজাইমস। হাইড্রোলাইজিং এনজাইমস মিনস এনজাইমস হুইচ হেল্পস ইন হাইড্রোলাইজিং। বাংলায় তো বলি। ওকে, তো প্রথমে আমরা একটু ছোট্ট করে জেনে নিই হাইড্রোলাইসিস কি। হাইড্রোলাইসিস শব্দের অর্থ আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ কোনো রাসায়নিক যৌগকে ভাঙার একটি বিশেষ রাসায়নিক পদ্ধতি হলো আর্দ্র বিশ্লেষণ। এটি প্রাকৃতিকভাবে সর্বত্রই সম্পাদিত হয় এই প্রক্রিয়াটি, আর কৃত্রিমভাবে আমরা রসায়নগারে এই আর্দ্র বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করি শুধুমাত্র রাসায়নিক যৌগকে ভাঙার জন্য। তো এই হাইড্রোলাইসিস কি করে? লাইসোজোমের মধ্যে অন্তত 50টি, লাইসোজোমের মধ্যে কটি না অন্তত 50টি আর্দ্র বিশ্লেষক উৎসেচক রয়েছে। লাইসোজোম একটি গোলক, থলি বলো বা গোলক বলো, যার ভেতরটা কিন্তু ফাঁপা। সেই ভেতরে থাকে তরল পদার্থ, বা ভেতরটা তরল পদার্থে পূর্ণ। সেই ভেতরের ফাঁকা অংশটিকে আমরা বলি লুমেন, অর্থাৎ এই থলের বা স্যাক, থলি ইংরেজি আমরা বলে থাকি স্যাক। থলি বা স্যাক যার ভেতরটি ফাঁপা, কারণ চারিদিকেই তার এক স্তরীয় পর্দা আবৃত করা রয়েছে, তার ভেতরের অংশটিকে আমরা বলছি লুমেন। অ্যান্ড এই লুমেনের মধ্যে থাকে ফ্লুইড, যেই ফ্লুইড বা তরল যার পিএইচ হয় পিএইচ 4.5 থেকে 5 এর মধ্যে থাকে। তো পিএইচ সম্পর্কে একটি ধারণা আমরা জানি যে পিএইচ হচ্ছে কোনো মিডিয়াম বা মাধ্যমের অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, অর্থাৎ অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্দেশ করে। যদি আমরা ধরে নিই যে কোনো প্রশম দ্রবণ অর্থাৎ যে দ্রবণটি না ক্ষারীয় না আম্লিক, মাঝামাঝি, অর্থাৎ নিউট্রাল সলিউশনের পিএইচকে আমরা জানি 7 হয়। অর্থাৎ এর নিচে যদি পিএইচ হয় তখন সেই দ্রবণটি হয়ে যায় আম্লিক, আর এর ওপরে যদি পিএইচ যায় তখন সেই দ্রবণটাকে আমরা বলি ক্ষারীয়। এইটুকুই এখনের জন্য যথেষ্ট। লাইসোজোমের মধ্যে ফ্লুইডের পিএইচ 4.5 থেকে 5 এর মধ্যে থাকে, সুতরাং আমরা বুঝতেই পারছি ওটা আম্লিক বা অ্যাসিডিক। আম্লিক বা অ্যাসিডিক হতেই হবে, কারণ এর কাজই হচ্ছে জীবাণু পাচন করা এবং তাকে হত্যা করা। প্রকৃতপক্ষে পাচিত হলেই জীবাণুটি মারা যাবে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের পাকস্থলীতে যে পাকস্থলীর রস থাকে, সেই পাকস্থলীর রসের পিএইচ কী হয়? অর্থাৎ যখন খাদ্য আমরা খেলাম, সেই খাদ্য খাওয়ার সাথে পাকস্থলীতে পৌঁছানোর পরে যে পাকস্থলীর রস নির্গত হলো, সেখানে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা দেখতে পাই। এটা কি তোমরা জানো? নিশ্চয়ই জানো। তো না জানা থাকলে জেনে নাও, পাকস্থলীর মধ্যে থাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পাকস্থলীতে এর পিএইচ থাকে 2.2 থেকে 3 এর মধ্যে।
প্রায়। তাহলে কি পরিমাণ অ্যাসিডিক পাকস্থলীর ভেতরটা থাকে। এই এতটা অ্যাসিডিক থাকার বিশেষ কিছু কারণ আছে, সেগুলো আমরা যাচ্ছি না। এটা কিন্তু অ্যাসিডিক থাকা মানেই সেটি পাচন করবে এবং পরিপাক করবে। অর্থাৎ একটি জীবাণু এলো, সেই জীবাণু মানেই জীব, কিন্তু অণু মানে মাইক্রোস্কোপে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না। তাই একটি জীবাণুরও কোষ পর্দা থাকবে, কোষ প্রাচীর থাকবে, তারও বিভিন্ন বায়োমলিকিউলস থাকবে, তার প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এভরিথিং সব কিছুই থাকবে। সেইগুলোকে না নষ্ট করতে পারলে জীবাণু ভেতরে, কোষের ভেতরে ঢুকে কোষের ক্ষতি করে দেবে। এবং আমাদের শরীরে যদি জীবাণু বাসা বাঁধতে থাকে তাহলে আমাদের শরীরে রোগ তৈরি হবে। তো জীবাণুকে নষ্ট করতে হলে দরকার অ্যাসিডিক মিডিয়াম, যেখানে জীবাণুটি ধ্বংস হবে। কারণ একমাত্র অ্যাসিডিক মিডিয়ামই পারবে বা আম্লিক মাধ্যমই পারবে সেই জীবাণুটির যা যা গঠনগত উপাদানগুলো রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সহ আরও যা বায়োমলিকিউলস বা জৈব অণুগুলো রয়েছে, সেগুলোকে নষ্ট করতে একমাত্র পারবে আম্লিক মিডিয়াম। আম্লিক মাধ্যম আমরা জানলাম। তাহলে লাইসোজোমের মধ্যে থাকছে ফ্লুইড, যার মাধ্যম হচ্ছে আম্লিক, যেটি pH 4.5 থেকে 5। এটা তোমরা নোট ডাউন করো, কারণ এটা খুব মাইনর ইনফরমেশান, যেটা তোমরা জেনারেলি পেয়ে থাকবে না। আচ্ছা, এইবারে এক একটি লুমেনের মধ্যে, অর্থাৎ এক একটি লাইসোজোমের মধ্যেই প্রায় 50টি আর্দ্র বিশ্লেষকারী বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আর্দ্র বিশ্লেষক উৎসেচক কি আর বা অন্যান্য উৎসেচকও কী, সেটা তোমাদের বিশেষ চ্যাপ্টার রয়েছে উৎসেচক নিয়ে, সেটা আমরা পরে বিস্তৃত বিবরণে যাব। এখন এইটুকু জানো যে উৎসেচক লাগে পরিপাক করতে। পরিপাক শব্দের পরিপাক করা মানে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে নেওয়া, যাতে খাদ্য যেরকম পরিপাক করলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায় এবং সেটা শরীর শোষণ করতে পারে, তারপর পরিবহন করবে, তারপর আত্তীকরণ করবে। ঠিক লাইসোজোমের ক্ষেত্রে উৎসেচকগুলো কী করে, যেসব ফরেন পার্টিকেল বা বাইরে থেকে আসা খাদ্যবস্তু হোক আর জীবাণু হোক, যখন সেটি কোষের মধ্যে প্রবেশ করবে, দেখো ছবিটা কীরকম। ধরো এটি একটি জীবের কোষ, এখানে কিছু খাদ্য কণা এলো। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি এইভাবে হবে, খাঁজ তৈরি হবে, এটি আরও এগিয়ে আসবে, তারপরে একে ঘিরে আবার পর্দাটি চারিদিকে আবরণ তৈরি হবে। ধরো অর্থাৎ নেক্সট স্টেপটি হয় এই রকম, ও ঢুকে গেছে এবং ভেতরে ঢোকার পরেই তৈরি হয়ে যায় ফ্যাগোজোম। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে কোষের ভেতরে খাদ্য কণা হোক আর জীবাণু হোক যেটা প্রবেশ করলো, তাকে ঘিরে চারিদিকে কিছু আবরণ তৈরি হবে এবং সেটিকে বলা হবে ফ্যাগোজোম। আচ্ছা, আমি ইংরেজি বাদ দিচ্ছি, তোমাদেরকে বাংলাতেই লিখে দিচ্ছি, ফ্যাগোজোম। এই যে ফ্যাগোজোমটি তৈরি হলো, এরপরে এর পরিণতি কী হবে? লাইসোজোম কী করবে? লাইসোজোম এই ফ্যাগোজোমটিকে আত্তীকরণ করবে, অর্থাৎ ওর ভেতরে নিয়ে নেবে। এই ফ্যাগোজোমটিকে, যদি লাইসোজোমটি কোষের ভেতরে ধরো এখানে আছে, ওইভাবেই দেখিয়েছি, ধরো এইভাবে লাইসোজোমটি রয়েছে, ও কি করলো, এই ফ্যাগোজোমটিকে ওর ভেতরে নিয়ে নিল। প্রকৃতপক্ষে লাইসোজোমটি এইরকম। তাহলে আমি 3Dটা বাদ দিয়ে দিচ্ছি। এইবারে এর যে আর্দ্র বিশ্লেষককারী উৎসেচকগুলো রয়েছে তার সাথে আম্লিক মাধ্যম রয়েছে, আর আম্লিক মাধ্যম ছাড়া আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলো বা হাইড্রোলাইজিং এনজাইমসগুলো ঠিকভাবে, অর্থাৎ তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করতে পারবে না। সেই জন্য আম্লিক মিডিয়াম হওয়াটাই চিরকাল বাঞ্ছনীয়, যেখানে যেখানে উৎসেচক কাজ করছে হাইড্রোলাইজিং এনজাইমস। তাহলে লাইসোজোম তার ভেতরে ফ্যাগোজোম প্রবেশ করলো। ফ্যাগোজোম প্রবেশ করার পর ওই ফ্যাগোজোমের মধ্যে থাকা খাদ্যকণা এবং জীবাণুকণা পাচিত হলো। এইবার খাদ্যকণা পাচিত হলো, ক্ষতি কিছু নেই, কারণ সে আরও ক্ষুদ্র কণায় ভাঙলো অথবা অবিকৃত থাকলো, তারপর ওটিকে আবার বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে নিতে পারবো। কিন্তু জীবাণু তো ঢুকেছে, জীবাণু যে ঢুকেছে সেই জীবাণুকে নষ্ট করে ফেললো কিন্তু ইতিমধ্যে আমাদের লাইসোজোম। আর তবেই কিন্তু একটি কোষ রক্ষা পেল। আর একটি কোষ রক্ষা পাওয়া মানেই ওই জীবাণু আর কিন্তু বংশবিস্তার করতে পারলো না, ফলে আমাদের রোগ তৈরি হলো না।
তাহলে স্বভাবতই আমরা দেখলাম যে লাইসোজোমের কাজ হচ্ছে কোষকে তথা আমাদের সিস্টেমকে বা আমাদের বডিকে জীবাণু মুক্ত রাখা এবং এবং আরেকটি বড় কাজ রয়েছে, শুধু মুক্ত রাখলো কি করে, ও তো খেয়ে তো নিল, পাচিত তো করলো, কিন্তু এই যে বর্জ্য পদার্থটি তৈরি হলো সেটির কি হবে? আমরা অনেক খেয়ে নিলাম, 7 দিন আমরা গেলাম না, কোথায় গেলাম না, না আমরা সকালে ল্যাট্রিনে গেলাম না, তাহলে কি হবে আমাদের? কি হবে 2 দিন করে এক্সপেরিমেন্ট করে তোমরা দেখে নিও যে আমাদের কি হচ্ছে শরীরে কষ্ট। তাহলে একটি কোষের মধ্যে যদি ক্রমাগতই জীবাণুর মৃত দেহের অংশগুলো জমতে থাকে কি হবে? আফটার সার্টেন টাইম সেটার অবস্থাটা কি হবে? তাই ওগুলোকে বের করা প্রয়োজন আছে। লাইসোজোম কি করে? নিজেদেরকে ওখানে বলিদান করে যে আমি লাইসোজোম, আমি নষ্ট করলাম জীবাণুদের, ভেতরে ঢুকিয়ে নিয়েছি, ওদেরকে পাচন করে অ্যাসিড দিয়ে নষ্ট করে দিলাম, এইবারে ওদেরকে আমি বাইরে বের করে দেবো। কিন্তু তার সাথে ক্ষতিটা একটি হয়ে যায়, যে লাইসোজোমটি ভেতরে উৎসেচক জীবাণুর দেহগুলো থাকে এবং নষ্ট হয়ে যাওয়া জীবাণুর দেহাবশেষগুলো থাকে, সেই দেহাবশেষ সহ লাইসোজোমের পুরো গঠনটি অর্থাৎ পুরো লাইসোজোমটি কিন্তু নষ্ট হয়ে যায়। লাইসোজোমটি নিজেও আর কিন্তু বাঁচতে পারে না। ঠিক এই জন্যই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। এখন অনেকেই রয়েছে, তোমরা এরপরে জীবনবিজ্ঞানে যখন উঁচু ক্লাসে পড়বে দেখতে পাবে যে শরীরকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের ইমিউনিটি সিস্টেম ঠিক কী কী উপাদানে কিভাবে তৈরি, যেখানে অনেকেই জীবাণু মারছে কিন্তু নিজেরা নষ্ট হচ্ছে না। কিন্তু লাইসোজোমের কপালটা একটু খারাপ এখানেই যে এভাবেই তৈরি সিস্টেমটা, জীবাণু নষ্ট যখনই হবে তখনই এক একটি লাইসোজোম সেল অর্গানেলস কিন্তু নষ্ট হবে। সেই জন্যই একে আমরা বলি আত্মঘাতী থলি। তো এখনও আমরা দেখে নিলাম, এখনও পর্যন্ত যেটা দেখতে পেলাম যে লাইসোজোম ঠিক গঠন নিয়ে বিশেষ কিছু নেই বলার, একটা এক পর্দাবৃত থলি, এর আগে বলেইছি। তার ভেতরে রিপিট করেছি, ছোট্ট করে রিপিট করছি, ভেতরে লুমেন অর্থাৎ ফাঁপা অংশ, সেটাকে সেই জন্য আমরা লাইসোজোমকে স্যাক বলি, থলি, আচ্ছা, বা ব্যাগও বলে থাকি যেহেতু সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে। অ্যান্ড লুমেনের মধ্যে একটি ফ্লুইড থাকছে, যে ফ্লুইডটির মিডিয়ামের পিচ এটা, সেটি আম্লিক, তার মধ্যে 50টি আর্দ্র বিশ্লেষক বা হাইড্রোলাইজিং এনজাইম থাকছে। সে কীভাবে জীবাণুকে নষ্ট করছে, কীভাবে কোষের মধ্যে ফ্যাগোজোম তৈরি হলো, হেটারোফ্যাগোজোম তৈরি হলো, সেটাকে ধ্বংস করলো, সবই দেখলাম, শুনলাম। আর দুটো জিনিস আমরা দেখে নিই যে লাইসোজোমের আর দুটো গুরুত্বপূর্ণ কাজ কি। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অটোলাইসিস, অটোফ্যাগি। এই দুটো টার্ম আমরা জেনে নেব কি। অটো মানে, আচ্ছা অটো তোমরা কোথায় কোথায় শুনেছ? অটো রিক্সা, অটোমেটিক অর্থাৎ যে যন্ত্র, আমরা বলি না যে অটোমেটিক ইনস্ট্রুমেন্ট, কেন বলে থাকি? আজকে যে যন্ত্রটিকে আমরা দেখতে পাচ্ছি যে সে নিজেই নিজেকে কন্ট্রোল করছে, নিজেই নিজের কাজ করে নিচ্ছে, তাকেই আমরা বলি অটোমেটিক। অটোরিক্সাও দেখে থাকবে যে অটোরিক্সা কিন্তু একটি ইঞ্জিন থাকে, আর পুলিং রিক্সার ইঞ্জিন থাকে না, তাকে হাত দিয়ে এভাবে টেনে টেনে নিয়ে যেতে হয়। তো সেইভাবে অটোফ্যাগি, অটোলাইসিস। লাইসোজোম কি করে? একটি কোষের মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু রয়েছে, বিভিন্ন কাজ চলছে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে সর্বক্ষণ সম্পাদিত হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি একটি ছোট্ট ইনফরমেশন, প্রতি 1 সেকেন্ডে, 1 সেকেন্ড ধরো কেটে গেছে, প্রতি 1 সেকেন্ডে আমাদের পুরো শরীরে কম করে 4000টা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। সেখানে একটি কোষের মধ্যে অনবরত কিছু না কিছু ভাঙছে, কিছু না কিছু গড়ছে, কিছু না কিছু তৈরি হচ্ছে, জুড়ছে, সবই চলছে। এইসব করতে গিয়ে একটা যন্ত্র যখন সবসময় কাজ করে চলছে, তার কিছু তো নষ্ট হবেই, কিছু ভাঙবে, কিছু ক্ষয়ে যাবে। সেই মতোই কোষের মধ্যে যখন সবসময় এক শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলছে, কোষের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো নষ্ট হয়, তারাও ভেঙে যায়, তাদেরকে রিপেয়ার করতে হয়। কিন্তু যেগুলো রিপেয়ার করা সম্ভব না সেগুলোকে আমরা কি করি? ডাস্টবিনে ফেলে দিয়েছি বা বাইরে ফেলে দিই। ঠিক তেমনই কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর বা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে রিপেয়ার করা সম্ভব হয় না, তার প্রায় সব কিছু শেষ হয়ে গিয়েছে, তখন সেইগুলোকে কোষের বাইরে বের করে দিতে হবে। নাহলে কোষের ভেতরে বর্জ্য পদার্থ জমে গেলে অন্যান্য কাজ অনেক পড়ে রয়েছে, জমতে দেওয়া যাবে না বর্জ্য পদার্থ। তাই লাইসোজোম কি করে? সেই বর্জ্য কোষীয় অঙ্গাণুগুলো, দেখো কোষীয় অঙ্গাণু এতক্ষণ কাজ করছিল,
সব কিছু করছিল, যাই সে নষ্ট হয়ে গেল আর কাজ করতে পারলো না, তৈরি হয়ে গেল বর্জ্য। তাই বর্জ্য কোষীয় অঙ্গাণুগুলোকে লাইসোজোম এনগালফ করে না, এনগালফ মানে ওই ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মতোই তার ভেতরে ঢুকিয়ে নেয়। সেই পদ্ধতিটিকে, সেই প্রক্রিয়াটিকে, ওইটুকুকেই যে কোষের ভেতরে নিজের কোষীয় অঙ্গাণু, নষ্ট হয়ে যাওয়া কোষীয় অঙ্গাণুকে আমি খেয়ে নিলাম, মানে আমার ভেতরে নিয়ে নিলাম, সেই প্রক্রিয়াটিকেই বলা হয় অটোফ্যাগি। অটোফ্যাগি আমরা জেনে নিলাম। এইবারে অটোলাইসিস। দুটো টার্ম ইংরেজি লিখে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফ্যাগি এর আগে বলেছি আমি, তবু আর একবার বলে দিই। ফ্যাগি মানেই সবসময় মনে করে নেবে খাওয়া খাইয়ের একটা ব্যাপার রয়েছে। ফ্যাগি মানেই অটোফ্যাগি কি না, সে লাইসোজোম ভেতরে সব কিছু ঢুকিয়ে নিল, নিয়ে কভারিং তার পর্দা দিয়ে আবৃত করে দিল। কোষের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি এর আগে যে ফ্যাগোসাইটোসিস, সাইট অর্থাৎ কোষের ফ্যাগো, ফ্যাগি, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগি শব্দের মধ্যে একটা এনগালফিং খেয়ে নেওয়া ব্যাপার রয়েছে। আর লাইসিস, লাইসিস শব্দের সঙ্গেই যেখানে যেখানে লাইসিস দেখবে সেখানে সেখানে যেখানে যেখানে বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রিতে কিছু জায়গায় তোমরা লাইসিস শব্দটা প্রচুর পাবে। ইংরেজি টার্ম তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যদি এতক্ষণ তোমরা ঠিকভাবে দেখে থাকো, যে আমি কেন এত ইংরেজি শব্দগুলো ব্যবহার করছি। তোমরা হয়তো দেখবে যে অনেকেই বলছেন, ডেসক্রিপশান বিবরণ দিচ্ছেন, কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করছেন না। প্রকৃতপক্ষে সায়েন্স জানতে গেলে আমাদের মাতৃভাষা সেইভাবে জানা সম্ভব নয়, আমাদেরকে ইংরেজিটা শিখতেই হবে। বিশেষ করে ইংরেজি সায়েন্টিফিক টার্মসগুলো সম্পর্কে আমাদেরকে এখন থেকেই অবগত হতে হবে, নাহলে পরবর্তীকালে ঠিক আমরা শিখতে পারবো না। এতক্ষণ ধরে ভিডিওটি তোমরা যে দেখলে, তুমি দেখতে পাবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমি কিন্তু ইংরেজি শব্দগুলো ব্যবহার করেছি তোমাদের সুবিধার্থে। তো এখানে দেখব লাইসিস শব্দটির কি ব্যাপারটা। লাইসিস মানেই ভাঙন আর ভেঙে যাওয়া। আচ্ছা দেখো, হাইড্রোলাইসিস, এটা কি হলো? হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রো মানে ওয়াটার, লাইসিস মানে ভাঙন। কিন্তু লাইসিস মানেই তোমরা জানবে, লাইসিস মানেই হচ্ছে ভাঙন বা ভেঙে যাওয়া একটা ব্যাপার সেখানে রয়েছে। তো অটোলাইসিস অর্থাৎ যে ফ্যাগোজোমটা বা যে বস্তুগুলো লাইসোজোম ভেতরে নিয়ে নিল সেগুলোকে সে ভেঙে দেবে। ভেঙে দেওয়ার সুবিধাটা কি দেখো, ভেঙে দিলে কি হয়, সেটাকে নিয়ে নাড়াচাড়া করতে, সেটাকে নিয়ে বাইরে নিয়ে যাই, আমরা ভেতরে রাখি, যাই করি সেটা ইজি হয় এবং আমরা যেখানে ইচ্ছে ব্যবহার করতে পারি। ইয়েস, তোমাদের জন্য একটা ভালো উদাহরণ পেয়েছি। ধরো তোমাদের 3 মাস পরে পরীক্ষা, সিলেবাসে রয়েছে 12টি চ্যাপ্টার। 12টি চ্যাপ্টার আমি তোমাকে ভেঙে দিচ্ছি। 3 মাস, 12টি চ্যাপ্টার, মাসে 4টি চ্যাপ্টার। ও, তোমার এখন মনে হবে 4টি চ্যাপ্টার। আচ্ছা, 4 সপ্তাহে 4টি চ্যাপ্টার, সপ্তাহে 1টি চ্যাপ্টার, এটা তো কোনো ব্যাপারই না। তাহলে ভাঙার সুবিধাটা দেখলে, 12টি চ্যাপ্টার কি কঠিন, 1টি চ্যাপ্টার 1 সপ্তাহ, সহজ। তাই হোক, লাইসিস মানে ভাঙন। এরপরে আরেকটি কাজ রয়েছে লাইসোজোমের, যেটি তোমাদের জানা অবশ্যই দরকার। এ নিয়ে পরে অন্য চ্যাপ্টারে বিশেষ বিবরণ থাকবে, বিশেষভাবে বলা হবে। সেটি হচ্ছে শুক্রাণু বা স্পার্ম। শুক্রাণু বা স্পার্ম এর গঠনে দেখা যায় যে ওদের শুক্রাণু বা স্পার্মটি ঠিক এই রকম হয়। এদের এখানে একটি হেড তৈরি হয়। এই হেডে একটি টুপি থাকে বা ক্যাপ থাকে, যেটাকে আমরা বলা হয় অ্যাক্রোজোম ক্যাপ। অর্থাৎ ক্যাপটি তৈরি হয় অ্যাক্রোজোম দিয়ে, অ্যাক্রোজোমটি আসে সেন্ট্রোজোম দিয়ে। আমরা এরপরেই দেখবো কোষীয় অঙ্গাণু রয়েছে সেন্ট্রোজোম, তো সেন্ট্রোজোম থেকে তৈরি হয় অ্যাক্রোজোম, অ্যান্ড অ্যাক্রোজোমে থাকে লাইসোজোম। অ্যাক্রোজোমে থাকে সেই কারণেই যখন শুক্রাণু একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়, তো ডিম্বাণুর যে পর্দাটি রয়েছে সেটিও কিন্তু একটি পর্দা, যেখানে যেখানে মেমব্রেন রয়েছে। আমি একটু আগেই বলেছি যে বায়োমলিকিউলসকে ভাঙতে হলে, পাচন করতে হলে বা ভেঙে দিতে হলে, লাইসিস করতে হলে সেখানে লাগবে অ্যাসিড, একটু আগে আমরা বলেইছি। তো এর অ্যাক্রোজোমে যে লাইসোজোমগুলো থাকে তারা কি করে, এই ডিম্বাণুর ভেতরে
এই পর্দাটিকে নষ্ট করে ডিম্বাণুর ভেতরে শুক্রাণুর মস্তকটি যাতে প্রবেশ করতে পারে সেই কাজটিতে সাহায্য করে। লাইসোজোম শব্দটি কোত্থেকে এসছে? একটু কল্পনা না, একটু ডিপলি ভেবে দেখো তো মিল পাচ্ছ কিনা শব্দের উচ্চারণের সাথে। ওটাও অ্যাকচুয়ালি এসছে লাইসিস থেকে, ঠিক আছে? এইভাবে পুরোটা মিলিয়ে নিলে তোমাদের দেখবে ভুলবে না আর। লাইসোজোম এই শব্দটি তৈরি করা হয়েছে লাইসিস, যেহেতু সব কিছু লাইসিস করে বা সব কিছুকে ভাঙার কাজে একটা ভূমিকা নেয়। দ্যাটস অল ফর লাইসোজোম। নেক্সট আমরা যাব রাইবোজোম। সো স্টুডেন্টস, হেয়ার ইজ রাইবোজোম। রাইবোজোমের দুটো অধ একক বা সাব ইউনিট। এটি যদি একটি পূর্ণ রাইবোজোম হয়, এর দুটো সাব ইউনিট আমরা দেখতে পাচ্ছি। একটি ওপরের সাব ইউনিট, রাইবোজোমের ওপরে থাকছে ছোট সাব ইউনিট বা স্মলার সাব ইউনিট, অ্যান্ড নিচে থাকছে বড় বা বিগার সাব ইউনিট। দুটো সাব ইউনিট নিয়ে পুরো রাইবোজোমের স্ট্রাকচারটি তৈরি হয়। এই সাব ইউনিটের মাঝখানে থাকে পলিপেপটাইড চেন। যেটা গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য যেগুলি লাগে তোমাদের ক্ষেত্রে, সেগুলি হচ্ছে রাইবোজোমের দুটো টাইপ হয়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একরকম হয়, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একরকম হয়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম হয় 70S, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম হয় 80S। আচ্ছা, এসটা কি? এস মানে ভেবো না শীর্ষেন্দু স্যারস কোচিং সেন্টারের এস। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের টাইপটা হয় 70S এবং ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের টাইপটা হয় 80S। হোয়াট ইজ এস? তাহলে এসটা কি প্রশ্ন আসতেই পারে। এস এখানে নির্দেশ করছে ভেদবার্গ ইউনিট। শব্দটি ভেদবার্গ হলেও, মানে উচ্চারণটি ভেদবার্গ হলেও শুরুতে থাকে এস। ভেদবার্গ একজন বিজ্ঞানী। প্রকৃতপক্ষে এস দিয়ে নির্দেশ করা হয় অধঃক্ষেপণ গুণাঙ্ককে। অধঃক্ষেপণ গুণাঙ্ক মানে কি না, যখন কোনো একটি মিডিয়ামে, ধরো 1 গ্লাস জলে তোমরা কিছু চিনি গুলে দিলে, চিনিগুলো পুরোপুরি গুললো না, ধরো কিছু দানা রয়েছে, দেখবে কিছুক্ষণ ওরা ঘুরতে থাকবে জলে। যতক্ষণ গতিটা থাকবে ভেতরে, মোশনটা থাকবে, হোয়ার্লিং মোশনটা, ততক্ষণ দেখবে চিনিগুলো ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে অভিকর্ষজ বলের ক্রিয়ায় ওরা ক্রমাগত একটা সার্কেল করতে করতে ছোট হতে হতে একদম পাত্রের তলে গিয়ে তো ওরা অধঃক্ষিপ্ত হবে। তো অধঃক্ষিপ্ত হওয়া, এটা নিয়ে তোমরা কেমিস্ট্রিতে আরও অনেক কিছু হয়তো পড়েইছো। আমি তোমাদেরকে খুব সহজ করে বললাম। অধঃক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে এস। আর এই রাইবোজোম, তাহলে রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে 70S, ইউক্যারিওটিক কোষে 80S। এই 70S এর ক্ষেত্রে যে দুটো ইউনিট থাকে, এটি তো পুরো রাইবোজোমটির প্রকাশ করলাম, কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70S এর দুটো সাব ইউনিট হয় 50S প্লাস 30S, অর্থাৎ বিগার সাব ইউনিট ইজ 50S অ্যান্ড স্মলার সাব ইউনিটটা হয় 30S। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয় 60S প্লাস 40S। তোমাদের অদ্ভুত লাগছে না? 50-30 যদি আমরা যোগ করি কত হয়? 80 আছে কত? 70। তাহলে 70S এর সাব ইউনিট 50-30 কী করে হতে পারে? না, তাও হয়। কি করে হয় সেটা আমরা ক্লাস 9-এ নাইবা জানলাম, এটা অনেক গভীরের ব্যাপার। কিন্তু প্রোক্যারিওটিক কোষে তাই হয়। আর ইউক্যারিওটিক কোষে কি হয় 60S প্লাস 40S, যেটা যোগ করলে ক্যালকুলেট করলে দাঁড়ায় 100S, বাট অ্যাকচুয়ালি এটি হয় 80S। ওকে, এবারে আমরা দেখব যে রাইবোজোমের গঠনের মধ্যে কি থাকে। রাইবোজোমের গঠনের মধ্যে থাকে রাইবোজোমাল প্রোটিন। রাইবোজোমাল প্রোটিন থাকে, আমি প্রোটিনটাকে ছোটো করে প্রো লিখলাম, নাহলে বেশি সময় যাচ্ছে। রাইবোজোমাল প্রোটিন প্লাস আর কি থাকে RNA, রাইবোজোমাল RNA। ওকে, এটি হচ্ছে রাইবোজোমের গঠনের ভেতরে দুটো উপাদান। তাহলে আমরা কি কি জানলাম সাম আপ করি। রাইবোজোম দুটো সাব ইউনিট, ছোট
বড়। এটি হচ্ছে কিছু না, এ দুটো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ER। আমরা বলেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেছি, সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দাতে গায়ে রাইবোজোম লেগে থাকে, তো এটা সেটাই অ্যাকচুয়ালি, সেটাই এখানে ইয়ারটা দেখানো হয়েছে ছোট্ট করে। আর রাইবোজোম ফ্রিও থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় ওরা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা গঠনগত কাজে বা কোষের মেকানিজমে অংশ নেয়, তারা যখন অংশ নিতে হয় ওদেরকে তখন অ্যাটাচ হতে হয়। আর আরও বলতে গিয়ে না ধীরে ধীরে আমি তোমাদেরকে শেষ করতে পারছি না, এইটা বলার পরেই মনে হচ্ছে আরেকটু বলি। অ্যাকচুয়ালি রাইবোজোমগুলো তৈরি হয় কোথা থেকে, না থাক ওটা পরের সেশনে হবে। তাহলে ER গায়ে রাইবোজোমগুলো অ্যাটাচ থাকে, সেটা আমরা আগে দেখেইছি, সেখান থেকে RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে থাকে। তো দিস ইজ রাইবোজোম অ্যান্ড এটা, হ্যাঁ ঠিক আছে, ছোটো সাব ইউনিট, বড় সাব ইউনিট, রাইবোজোম, RNA রাইবোজোমাল প্রোটিন। আচ্ছা, কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস, সেই কারণেই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। ওকে স্টুডেন্টস, এখন আমরা দেখি সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু যেটি ছাড়া কোষ বিভাজন প্রায় অসম্ভব। তাহলে মজার ব্যাপার দেখো, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বিভিন্ন দিকে কীরকম কাজ রয়েছে। সেন্ট্রোজোমের কাজ থাকে কোষীয় বিভাজনের সময় সেন্ট্রোজোমকে কাজ করতেই হবে, নাহলে কোষীয় বিভাজন সম্ভব না, কারণ সেন্ট্রোজোম থেকেই তৈরি হয় বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার, অ্যান্ড দ্যাট হেল্পস ইন সেল ডিভিশন, অর্থাৎ যেটা কোষীয় বিভাজনে লাগে, কাজ করতে হয়। কোষীয় বিভাজনে বেমতন্তুকে অবলম্বন করেই কিন্তু ক্রোমোজোমগুলো দুটো স্ফিয়ারের দিকে চলে যায়। ওকে, দিস ইজ, ধরো এটা একটা সেল, এটা একটি কোষ, যেই কোষ বিভাজনের সময় দীর্ঘায়িত হয়েছে, এইগুলো বেমতন্তু তৈরি হয়েছে, এদিকে থাকবে সেন্ট্রোজোম আর এদিকে থাকবে সেন্ট্রোজোম, দুই দিকে সেন্ট্রোজোম আছে। আর সেন্ট্রোজোমের এইগুলোকে অ্যাস্ট্রাল রে বলি, সেই অ্যাস্ট্রাল রেগুলো থেকেই তৈরি হয় বেমতন্তু। বেমতন্তুর ওপরেই অবস্থান করে ক্রোমোজোমগুলো, যেখানে এই ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গিয়ে দুটো গোলার্ধে এদের সরে গিয়ে দুটো কোষের উপযোগী ক্রোমোজোমের সংখ্যা মাত্রা পূরণ করে। সেন্ট্রোজোমের ক্ষেত্রে সেন্ট্রোজোম কাজ করে কি, বেমতন্তু তৈরি করতে সাহায্য করে, এবং বেমতন্তু না থাকলে ক্রোমোজোমীয় চলনগুলো সম্ভব হতো না। দ্যাটস অল। অ্যান্ড সেন্ট্রোজোম, তো সেন্ট্রোজোমের তিনটি যে অংশগুলো আমরা মেনলি দেখব সেটা হচ্ছে সেন্ট্রিওল। আমি ইংরেজিতে লিখছি, তোমরা ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হও, সেন্ট্রিওল এবং বানানগুলোর সাথে। তাহলে সেন্ট্রোজোমের এই চারটে সাংগঠনিক উপাদান, গঠনগত দিক থেকেই চারটে উপাদান দিয়ে সেন্ট্রোজোম তৈরি হয়, এবং সেইগুলোই সেন্ট্রোজোমের কাজগুলোকে, শারীরবৃত্তীয় কাজগুলোকে সঠিকভাবে সম্পাদিত করতে সাহায্য করে। প্রথমটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের এইরকম দুটি গঠন থাকে, অনেকটা টিউবিউলার মানে নালিকাকার, এটা ডটেডগুলো পেছনের দিকে, তোমরা কল্পনা করে নাও, এই ডটেড লাইনটা পেছনের দিকে তোমরা একটু ভেবে নাও। সো দিস ইজ সেন্ট্রিওল। সেন্ট্রিওল, তাহলে সেন্ট্রোজোমের একটি অংশ সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের চারিদিকে থাকে কিছু উপাদান দিয়ে তৈরি হয় একটা বস্তুর মতো কিছু, এই সেন্ট্রির চারিদিকে কিছু পদার্থ থাকে, যেগুলোকে বা কিছু জৈব উপাদান থাকে, যেগুলোকে বলা হয় পেরিসেন্ট্রিয়াল ম্যাটার। সেটা কীরকম, এই রকম, এবং পুরোটাই সলিড। ভেবো না ওটা সেন্ট্রোজোমের ওপর দিয়ে যাচ্ছে, সেন্ট্রোজোমটি থাকে এই পেরিসেন্ট্রিয়াল ম্যাটারের মাঝে, কিন্তু ভেতরে না, মানে মধ্যিখানে না। পেরিসেন্ট্রিয়াল ম্যাটার, সেন্ট্রোজোম এখানে লেগে রইল। ধরো এটা সেন্ট্রোজোমের, এটা সেন্ট্রিওল। ওকে, সো দিস ইজ পেরিসেন্ট্রিয়াল ম্যাটার অ্যান্ড দিস ইজ সেন্ট্রিওল, এরকম দুটো সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোজোমের একটু একটু করে গঠনে আমরা এগোচ্ছি। এরপরে কাইনোপ্লাজম। কাইনোপ্লাজমের আগে আমরা দেখব অ্যাস্ট্রাল রে। সেন্ট্রোজোমের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রে ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সো দিস ইজ অ্যাস্ট্রাল রে। এখন নামের সঙ্গে একটা মিলিয়ে বলে দিই, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। অ্যাস্ট্রাল, হোয়াট,
ডু ইউ মিন বাই অ্যাস্ট্রাল? অ্যাস্ট্রাল মানেটা কি, কেন বলা হচ্ছে অ্যাস্ট্রাল রে? আচ্ছা, প্রথমে রে মানে কি? রে মানে রশ্মি, তো দেখতেই পাচ্ছ এগুলো রশ্মির মতো বিচ্ছুরিত হচ্ছে। আচ্ছা, ছোটোবেলায় তোমরা একটা ছবি আঁকতে কি দেখবে, যে ভারতবর্ষ নয় বিশ্বের যে কোনো প্রান্তে একটি শিশুকে ছবি আঁকানো শেখানো হচ্ছে, কি থিম থাকতে পারে? দিস ইজ দ্য ইউনিক ইউনিভার্সাল থিম অফ লার্নিং দ্য ড্রয়িং। এটাকে আমরা, তোমরা দেখবে যেখানেই ছবি আঁকা শেখানো হয় শিশুদের, প্রথম ছবি থাকবে কিছু পাহাড়ের ছবি থাকবে, পাহাড় থাকবে একটি ছোট একটি বড়, আরেকটি বড় আরেকটি ছোট, তাদের মাঝে সূর্যের উদয় হতেই হবে এবং সেখানে রশ্মি আঁকা হবে এইভাবেই, তাহলে রশ্মিগুলো এইভাবেই হয়। তো রশ্মি ইংরেজি হচ্ছে রে, অ্যান্ড অ্যাস্ট্রাল রে দেখো এইগুলো রশ্মির মতো বেরিয়ে রয়েছে চারিদিকে, 360 ডিগ্রিতে থাকে, 360 ডিগ্রিতে অ্যাস্ট্রাল রে থাকে। মানে আমি পেছনটা দেখাতে পারছি না মানে ভেবো না যে পেছনে নেই, একটা বলের চারিদিকেই থাকবে অ্যাস্ট্রাল রে, অর্থাৎ পেরিসেন্ট্রিয়াল ম্যাটারের চারিদিকেই থাকবে অ্যাস্ট্রাল রে। এইবারে এই অ্যাস্ট্রাল, এটা অ্যাকচুয়ালি রে, তারা, তারার মতো দেখতে হয় বলেই এখানে এই অ্যাস্ট্রাল শব্দটি ব্যবহার করা হয়েছে। সো অ্যাস্ট্রাল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম। এখন তোমরা ভেবে বসো না আমি জীবনবিজ্ঞান পড়াতে গিয়ে ইংলিশ শেখাচ্ছি, তার জন্য তো আমাদের শীর্ষেন্দু স্যার অগ্রগণ্য, কিন্তু আমি একটু বলে নিই, অ্যাস্ট্রাল শব্দটি এসছে স্টার, স্টার শব্দটি থেকে। স্টার শব্দটি একটি নাউন ফর্ম অফ ওয়ার্ড, অ্যান্ড সেখান থেকে অ্যাডজেক্টিভ ফর্মটি হচ্ছে অ্যাস্ট্রাল, যেরকম মুন থেকে হয় লুনার, সান থেকে হয় সোলার। আচ্ছা যাক, তো অ্যাস্ট্রাল রে থাকছে 360 ডিগ্রি কার চারিদিকে? পেরিসেন্ট্রাল ম্যাটারের চারিদিকে, পেরিসেন্ট্রিয়াল ম্যাটারের চারিদিকে। আর যেহেতু কোষের মধ্যে থাকে সেন্ট্রোজোম এবং সেন্ট্রোজোমের উপাদানগুলো, তাহলে কোষের মধ্যে তো মিডিয়াম থাকবে। মিডিয়ামটা কি? আগেই বলেছিলাম সাইটোপ্লাজম। বাতাসে তো সেন্ট্রোজোম ভাসে না, তো ফ্লুইডের মধ্যে থাকে। এখন সেন্ট্রোজোম, ধরো কোষটি অনেক বড়, এটা যদি একটি সেন্ট্রোজোম হয় কোষকে অনেক বড় হতে হবে, সেই বড় কোষের মাঝে সাইটোপ্লাজম রয়েছে। তো সেন্ট্রোজোমের চারিদিকে কাছাকাছি যে সাইটোপ্লাজমটি রয়েছে সেটিকে আমরা বলি কাইনোপ্লাজম। ঠিক যেরকম ভ্যাকুওলের চারিদিকে সাইটোপ্লাজমের অংশকে আমরা বলেইছি টোনোপ্লাজম, সেন্ট্রোজোমের চারিদিকের সাইটোপ্লাজমের অংশকে বলি কাইনোপ্লাজম। কাইনোপ্লাজম বললাম, কাইনোপ্লাজমের আর একটা নাম আছে যেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। সো দ্যাটস অল অফ সেন্ট্রোজোমাল স্ট্রাকচার। এইবারে আমরা যাব সেন্ট্রোজোমের কাজে। 1 নম্বর কাজ হচ্ছে দিস ইজ, অর্থাৎ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করা। এটা লিখলেই হবে। সেন্ট্রোজোমের কাজ কি, এই প্রশ্নটা কিন্তু থাকে। দুটো পয়েন্ট হয়, দুটো পয়েন্টেই আমরা 2 নম্বর পাই, আমিও পেতাম তোমরাও পাবে। সেন্ট্রোজোমের কাজ কোষ বিভাজনকালে, হ্যাঁ, বাক্যটা কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমি পরে তোমাদের আবার একটা ভিডিওতে বলবো, যে উত্তর, বায়োলজিতে উত্তর লেখা মানেই কমপ্লিট। কীরকম? ধরো আমাকে বলা হলো, একটু বলে নিই, ধরো বলা হলো সেন্ট্রোজোমের কাজ কি, আমি লিখলাম বেমতন্তু গঠনে সাহায্য করে, তুমি 2 পাবে না। কেন পাবে না? ইনফরমেশান কমপ্লিট হয়নি। উত্তর এমনভাবে লিখতে হবে যেন তুমি একটি নতুন ছাত্রকে তুমি শেখাচ্ছ। কীরকম? কোষ বিভাজনকালে অ্যাস্ট্রাল রে থেকে তৈরি হয় বেমতন্তু, যেই বেমতন্তুর ওপরে ক্রোমোজোমগুলো কোষের 2 গোলার্ধের দিকে চলনে বা গমনে সাহায্য করে কে না বেমতন্তু। সেই বেমতন্তু গঠনে কাজে লাগে অ্যাস্ট্রাল রে, আর অ্যাস্ট্রাল রেটা কার? সেন্ট্রোজোমের। তাহলে বাক্যটা করতে হবে কমপ্লিট। দ্বিতীয় কথা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম। একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম শুক্রাণুর ছবিটা। শুক্রাণুর মাথায় একটি ক্যাপ থাকে, সেই ক্যাপটিকে আমরা বলি অ্যাক্রোজোম, আর সেই অ্যাক্রোজোমটি তৈরি হয় সেন্ট্রোজোম থেকে। দ্যাটস অল ফর সেন্ট্রোজোম। আর কিচ্ছু নেই সেন্ট্রোজোমের মধ্যে বিশেষ তোমাদের স্তরে। এরপরেই আমরা যাব ভ্যাকুওল আর মাইক্রোটিউবুল। কোষ গহ্বর। কোষ গহ্বর মানে কোষের ভেতরে, গহ্বর মানে কোষের ভেতরে ফাঁকা স্থান। হ্যাঁ, কোষের ভেতরে ফাঁকা স্থান। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ,
তোমাদেরকে আমি ছবি আঁকতে আঁকতেই বলে নিচ্ছি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুজনের ক্ষেত্রেই থাকে কোষ গহ্বর, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বরের আকৃতি অনেক অনেক বড় হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কখনো থাকে না, বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কোষ গহ্বর বা ভ্যাকুওল আমরা প্রাণী কোষে দেখতে পাই না, যদি বা থাকে সেটা হয় খুব ছোট আকৃতির। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি নিউক্লিয়াস আমরা এখানে একটু ধরেই নিই, ভ্যাকুওলটি থাকবে এতটা জায়গা জুড়ে। ওকে, ভ্যাকুওলের মধ্যে ভ্যাকুওলের এই পর্দা, হ্যাঁ ভ্যাকুওলটা আবার পর্দা দিয়ে ঘেরা হবে, কারণ এমনি এমনি তো কিছুই থাকতে পারে না কোষের মধ্যে, আমরা যেখানে যা দেখবো সেটা মেমব্রেন বাউন্ড। তো কোষ গহ্বরের চারিদিকে যে সাইটোপ্লাজমের অংশ থাকে তাকে আমরা কি বলি? টোনোপ্লাজম। কোষ গহ্বরের পর্দা আর কোষ প্রাচীর এর আগে কে রয়েছে? কোষ পর্দা রয়েছে। কোষ গহ্বরের পর্দা আর কোষ পর্দার মধ্যেকার যে স্থান সেটিকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল, এবং এই প্রাইমর্ডিয়াল ইউট্রিকেলের একটি বিশেষ ভূমিকা রয়েছে, যেটি তোমাদের এই ক্লাসের স্তরে যে সিলেবাসে রয়েছে, যে ডেপথে, সেখানে না জানাটাই বাঞ্ছনীয়, বিকজ দ্যাটস ভেরি ডিফিকাল্ট। প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল, এটা বলা হয় কি না, কোষ গহ্বরের যে পর্দাটা রয়েছে এবং সাইটোপ্লাজম সেল মেমব্রেন রয়েছে, তার মাঝখানের স্থানটিকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। কোষ গহ্বর বা ভ্যাকুওলের মধ্যে কিছু ফ্লুইড থাকে। তাহলে দেখো, যদি এটি একটি উদ্ভিদ কোষ হয় এবং সেখানে কোষ গহ্বর বা ভ্যাকুওলটি এত বড় হয়, তাহলে আরও যে এত কোষ অঙ্গাণু রয়েছে তারা কোথায় যাবে? স্বাভাবিকভাবেই তারা কি করে, মানে করে না, তাদেরকে সরে যেতে বাধ্য হয়। কোষ গহ্বরটি যদি অ্যাকচুয়ালি এতটাও কম না, পরিণত উদ্ভিদ কোষ বা বয়স্ক উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বরটা আরও বেড়ে যায়। হ্যাঁ, তখন কি হয়, যে খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু যেগুলো নিউক্লিয়াসের সাথে থাকা আবশ্যিক, সেগুলো এখানে থাকে। যেমন কিছু তোমরা এর আগে জেনেইছো, হ্যাঁ কি থাকলো, কিন্তু বাকিরা আমাদের ছোটো 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 ছোটো, ধরো মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষে কী বলে? ডিকটিওজোম। আচ্ছা, ধরো প্লাস্টিড, আচ্ছা ধরো লাইসোজোম, রাইবোজোম। সব কোষীয় অঙ্গাণু কি হয়, কোষ পর্দা দিকে এই কোষ ভ্যাকুওল কি করে, সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে কোষ পর্দার দিকে ঠেলে দেয় এবং ওদেরকে সরে যেতে বাধ্য করে। এই জোনটির নামই হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। তাহলে কোষের অ্যাক্টিভ স্থানটা কিন্তু তাহলে বদলে যায়। তাহলে দেখা যাবে যে কোষের মিডিল এবং যতটা ভ্যাকুওল থাকে ততটার মধ্যে কোষের অ্যাক্টিভিটি কিছুই নেই, কারণ কোষ গহ্বর। তাহলে ম্যাক্সিমাম ফাংশনাল বা ফিজিওলজিক্যাল ফাংশনটা কোথায় হয়? প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল জোনেই কিন্তু হয়। ওকে, নেক্সট হচ্ছে কোষ গহ্বরের কাজ। কোষ গহ্বর বা ভ্যাকুওলের কাজ কি? কোষ গহ্বর বা ভ্যাকুওলের কাজ হচ্ছে, আচ্ছা আমরা গহ্বরে কি রাখি? গহ্বরে সঞ্চয় করি। গহ্বর মানে এমটি স্পেস। ধরো আমরা ছোটোবেলাতে মাটির লক্ষ্মী ভাঁড়ে পয়সার কয়েন সঞ্চয় করতাম, তার ভেতরে কী ছিল? ফাঁকা, মানে গহ্বর। কাজ হচ্ছে 1 নম্বর খাদ্য সঞ্চয়। কোষ গহ্বরের মধ্যে খাদ্য সঞ্চিত থাকবে, এগুলো কমন। হ্যাঁ, আর একটা কমন কাজ, মানে তোমরা এগুলো যে কোনো না, একটু তোমাদেরকে নলেজ রাখতেই হবে। এগুলো প্রায়ই লাগে কি না, কোষের দৃঢ়তা প্রদান, আকৃতি বজায় রাখা। তোমরা যে এতক্ষণ ভিডিওটি দেখলে, আচ্ছা বলো তো, কতগুলো অঙ্গাণু কোষের শুধু আকৃতি বজায় রাখায় সাহায্য করে? কোষ গহ্বরের একটা কাজ সেখানেও রয়েছে। এছাড়া কোষ গহ্বরের মধ্যে অ্যান্থোসায়ানিন নামক একটি রঞ্জক, আসল কথাটি হচ্ছে এটাই একটা ভালো পয়েন্ট। অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক সঞ্চিত হয় কাদের ক্ষেত্রে? নীল বা বেগুনি ফুলের ক্ষেত্রে। যেসব ফুলের রং নীল বা বেগুনি, সেই নীল বা বেগুনি রংটিকে প্রকাশ করার জন্য লাগে যে রঞ্জকটি, সেটি হচ্ছে অ্যান্থোসায়ানিন। আর 4 নম্বর কাজ হচ্ছে কোষের রেচনে অংশ নেয়। দ্যাটস অল ফর ভ্যাকুওল। শিশেন্দু স্যারস কোচিং সেন্টার, এই চ্যানেলে আমরা এতক্ষণ পর্যন্ত সেলের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম। এখন আমরা একটি বিশেষ
অংশ যেটাকে আমরা বলি কোষের কঙ্কালতন্ত্র বা সাইটোস্কেলিটন, সেই সাইটোস্কেলিটন নিয়ে জানবো। এবং সাইটোস্কেলিটন নিয়ে জানতে গেলে প্রথমেই তোমাদেরকে বলি সাইটোস্কেলিটন বা কোষের কঙ্কালতন্ত্র, সাইটোস্কেলিটন, সাইটো মানে সেল অ্যান্ড স্কেলিটন মানে হচ্ছে কঙ্কালতন্ত্র, তো সেখান থেকে এসছে সাইটোস্কেলিটন। দিস ইজ সাইটোস্কেলিটন। এই সাইটোস্কেলিটনের তিনটে পার্ট। এক নম্বর পার্ট বা একটি পার্ট হচ্ছে মাইক্রোটিউবিউলস বা অনুতন্তু, কি বলা যায় একে, একে বলা যেতে পারে অনুতন্তু। অ্যান্ড আর একটা পার্ট হচ্ছে মাইক্রোফিলামেন্টস বা আমরা এটাকে বলতে পারি একটু কারেকশন করে না তোমরা, মাইক্রোটিউবিউলস বা এটাকে আমরা বলতে পারি আমরা অনুনালিকা। আর আরেকটি অংশ সাইটোস্কেলিটনের আরেকটি পার্ট হচ্ছে মাইক্রোফিলামেন্টস, যেটিকে আমরা বলি অনুতন্তু। ফিলামেন্ট মানে তন্তু, মাইক্রো অনু। অ্যান্ড আর একটা পার্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ফাইবার, ইন্টারমিডিয়েট ফাইবার। তাহলে তোমরা দেখো সাইটোস্কেলিটন হচ্ছে মেইন অংশটা, সাইটোস্কেলিটন কোষের কঙ্কালতন্ত্র। কোষের কঙ্কালতন্ত্রের ব্যাপারটা কি, কঙ্কালতন্ত্র যেহেতু দেখো আমরা মানুষ, আমাদের পেশি চামড়া সব কিছু রয়েছে, কিন্তু ভেতরে হাড় রয়েছে। তো হাড় নিয়ে আমাদের যে কঙ্কালতন্ত্র তৈরি হয়, সেরকম আমাদের ভেতরে যে কোষগুলি রয়েছে, আমাদের সমস্ত জীবদেহের শরীরে যে কোষ রয়েছে, সেই কোষের ভেতরেও একটি কঙ্কালতন্ত্র থাকতেই হবে। এবং সেই কঙ্কালতন্ত্রের কাজটাই হবে সেই কোষটিকে আকার আকৃতির দিক থেকে ধরে রাখা এবং তাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এবং বিভিন্ন আকার পরিবর্তনের সময় বা বিভিন্ন কাজের সময় কোষের ওপর যে চাপ পড়ে, কোষের ওপর যে চাপ তৈরি হয়, সেই চাপ যাতে কোষ সহ্য করতে পারে এবং সহ্য করে সারভাইভ বা বেঁচে থাকতে পারে এবং কোষের কোনো ক্ষতি না হয়ে যায়, সেই জন্যই হচ্ছে সাইটোস্কেলিটন বা কোষের কঙ্কালতন্ত্র। এবং এই কঙ্কালতন্ত্রের একটি পার্ট হচ্ছে মাইক্রোটিউবিউলস বা অনুনালিকা। আর আরও দুটো রয়েছে যেগুলোকে আমরা বলি মাইক্রোফিলামেন্টস, অনুতন্তু, অ্যান্ড ইন্টারমিডিয়েট ফাইবার্স। তোমাদের সিলেবাসে অর্থাৎ মাধ্যমিকের সিলেবাসে অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস নিয়ে জানলেই হবে, এখানে এর বেশি কিছু জানার দরকার নেই। তো অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস কি, নামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিউবিউলস, অনুনালিকা। অর্থাৎ প্রথম কথা হচ্ছে নালিকা কিন্তু খুবই সূক্ষ্ম, যে কারণে অর্থাৎ আণুবীক্ষণিক, এবং যে কারণে সেটা মাইক্রোস্কোপের সাহায্যে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, খালি চোখে দেখাই যাবে না। ইনফ্যাক্ট তোমরা এতক্ষণে জেনেইছো যে একটি কোষকেও আমরা খালি চোখে দেখতে পাই না, একটি কোষকেও দেখতে গেলে আমাদের মাইক্রোস্কোপ লাগে। অ্যান্ড মাইক্রো টিউবিউলগুলো যে টিউবিউল নিয়ে গঠিত, সেই টিউবিউলগুলো গঠনগুলো আরও আণুবীক্ষণিক, অর্থাৎ কোষ আণুবীক্ষণিক, কোষের ভেতরেও আরও আণুবীক্ষণিক গঠন, কিন্তু সেই অনুনালিকা একসাথে থেকে তৈরি করে সাইটোস্কেলিটন, এবং সেই সাইটোস্কেলিটন আমাদের কোষকে দৃঢ়তা প্রদান করে, আকার আকৃতি ধরে রাখতে সাহায্য করে। তো আমরা আসি অনুনালিকাতে। মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস কি, এর একটি সংজ্ঞা তোমাদেরকে বলি। মাইক্রোটিউবিউলস হচ্ছে ফাঁপা, দাঁড়াও চোখটা চুলকে নিই, চোখটা খুব চুল করছে, ফাঁপা নলের মতো আকৃতি বিশিষ্ট কোষের কঙ্কালতন্ত্রের যে অংশ বা যে পার্ট কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং তার সাথে কোষের আকার আকৃতিকে সুষমভাবে ধরে রাখতে সাহায্য করে, তাকে আমরা বলি অনুনালিকা। সেটা কীরকম, প্রথমে বলি যে ধরো এটা একটি নল বা টিউব, কি বললাম, একটি নল বা টিউব, অর্থাৎ ভেতরটা ফাঁপা, এটা তার দেওয়ালটা, এদিকে দেওয়ালটা তার এটা, তো এটিকে যদি আমরা একটি অনুনালিকা ধরি, সেই অনুনালিকার এই যে মুখটা, এটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ এইভাবে কেটে দিই, এটাকে আমরা যদি প্রস্থচ্ছেদ করি, এই প্রস্থচ্ছেদে করার পরে যদি আমরা অনুনালিকাকে দেখি, অনুনালিকাকে এদিক থেকে দেখি,
তাহলে আমরা এই অংশটি দেখতে পাবো এইভাবে, অর্থাৎ এটি হচ্ছে এর মুখটি, এটি তার প্রাচীরটি, ভেতরের ফাঁপা অংশ, এবং অনুনালিকাটি ধরে নিলাম ওই দিকে লম্বালম্বিভাবে রয়েছে। তো এটি যদি একটি অনুনালিকা হয়, অনুনালিকার প্রস্থচ্ছেদ হয়, অনুনালিকার প্রস্থচ্ছেদের চিত্র দেখলেই আমরা দেখতে পাবো যে এখানে একটি কালো আর একটি লাল, এই দুটো আমি রং ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? দুটো কি বা রয়েছে। তো প্রথম কথা হচ্ছে অনুনালিকা গঠনটা আমরা আগে জেনে নিই। অনুনালিকার গঠনে আমরা দেখতে পাই এই 13টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং 13টি প্রোটোটিউবিউল। কি বললাম? 13টি প্রোটোটিউবিউল। আমি লিখে দিচ্ছি, ইংলিশ স্পেলিংটা লিখে দিচ্ছি, PROTOTUBULE। 13টি প্রোটোটিউবিউল সর্পিল আকারে বিন্যস্ত হয়েছে। সর্পিল আকারে কেন? ছবিটা একটু ভালোভাবে দেখো। এখান থেকে 1 নম্বরটা শুরু হয়ে একটি সার্কেল বা বৃত্ত কমপ্লিট করলেও, পরিধি বরাবর গেলেও 13 নম্বর যে অংশটি রয়েছে, খণ্ডটি, সেটি কিন্তু 1 নম্বরের পেছনে রয়েছে। পেছনে গিয়ে ওখান থেকে আবার পেছন দিয়ে আরেকটি সর্পিলাকার বিন্যাস শুরু হলো, আবার সেটি গিয়ে পেছনে, এইভাবে করতে করতে পেছনে চলে যাচ্ছে ক্রমশ নলের গঠনটি, মাইক্রোটিউবিউল বা অনুনালিকার গঠনটি। এখন এই প্রোটোটিউবিউল, 13টি প্রোটোটিউবিউল, অর্থাৎ পরিধি বরাবর 13টি প্রোটোটিউবিউল রয়েছে, যেটি সর্পিলাকারে বিন্যস্ত হয়ে এই অনুনালিকার প্রাচীরটা তৈরি করছে। এর প্রাচীরটাই তো রয়েছে, কারণ ভেতরটা ফাঁপা। তাহলে অনুনালিকার প্রাচীর তৈরি করছে 13টি প্রোটোটিউবিউল। এই প্রোটোটিউবিউলগুলো কি দিয়ে তৈরি? প্রোটোটিউবিউলগুলো দু ধরনের প্রোটিন দিয়ে তৈরি। একটিকে আমরা বলি আলফা টিউবিউলিন, TUBULIN, আলফা টিউবিউলিন। আরেকটিকে আমরা বলি বিটা টিউবিউলিন। তো এই ছবিতে একটু, এই ছবিতে তোমরা দেখো, এই প্রোটোটিউবিউলের মধ্যে যে টিউবিউলটি কালো রং করেছি আমি ছবিতে, এটি একটি টিউবিউল, এটি কি পুরো টিউবিউল। এই টিউবিউলের মধ্যে কালো রঙের যে পার্টটি রয়েছে বা যে অখণ্ডটি রয়েছে, সেটিকে আমরা বলি আলফা টিউবিউল, আর লাল রঙে যেটি রয়েছে সেটিকে আমরা বলবো বিটা টিউবিউল। তাহলে দেখতেই পাচ্ছ যে একটি প্রোটোটিউবিউল দুটো অধ একক দিয়ে তৈরি। কিসের অধ একক? টিউবিউলিন প্রোটিনের অধ একক। একটি প্রোটোটিউবিউল কি দিয়ে তৈরি? না, একটি প্রোটোটিউবিউল তৈরি দুটো টিউবিউলিন প্রোটিন, যেটা আমি ইংরেজিতে টিউবিউলিন লিখেছি, টিউবিউল, দুটো টিউবিউলিন প্রোটিন দিয়ে, দুটো টিউবিউলিন প্রোটিনের মনোমার দিয়ে, দুটো টিউবিউলিন মনোমার দিয়ে তৈরি হচ্ছে এই প্রোটোটিউবিউলটি, যেটার একটি মনোমারকে বলা হয় আলফা টিউবিউলিন, আর একটি মনোমারকে বলা হয় বিটা টিউবিউলিন। ওকে, তাহলে দেখো 13টি প্রোটোটিউবিউল সর্পিল আকারে বিন্যস্ত হয়েছে পরিধি বরাবর অনুনালিকার, হয়ে প্রাচীরটি তৈরি করেছে। সেই প্রোটোটিউবিউলগুলো দুটি টিউবিউলিন প্রোটিনের মনোমার দিয়ে তৈরি। টিউবিউলিন প্রোটিন, এটা মনে রাখবে, টিউবিউলিন প্রোটিন। এই টিউবিউলিন প্রোটিন দুটো টিউবিউলিন প্রোটিনের মনোমার। একটি মনোমারকে আমরা বলি আলফা টিউবিউলিন, আর একটি মনোমারকে বলি বিটা টিউবিউলিন। তো আমরা এখানে ধরেই নিচ্ছি কালো রঙের যে সাব ইউনিটটি রয়েছে বা অধ এককটি রয়েছে সেটিকে আমরা বলছি আলফা টিউবিউলিন, এবং লাল রঙের যেটি সেটাকে আমরা বলছি বিটা টিউবিউলিন। এখন প্রশ্ন হচ্ছে যে আলফা টিউবিউলিন আর বিটা টিউবিউলিন, এই দুটোর মনেই হতে পারে যে আলফা কেন নাম হলো, বিটা কেন নাম হলো। প্রোটিনের ক্ষেত্রে আলফা এবং বিটা এরকম দুটি গঠন রয়েছে। এটা
তোমাদের মাধ্যমিক স্তরে নেই। প্রোটিনের স্ট্রাকচারে আমরা দেখতে পাই সেখানে আলফা হেলিক্স, বিটা প্লিটেড সিট এরকম বিভিন্ন গঠন রয়েছে, যেগুলো যদিও এর পরবর্তীকালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভিডিও আমরা আপলোড করব, দ্বাদশ শ্রেণী চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করব, সেখানে এটি আপলোড করা হবে, তো সেখান থেকে দেখতে হবে। কিন্তু আমি বলবো তোমাদের মাধ্যমিক স্তরে এর বেশি দরকার নেই ডিপে যাওয়ার। তো আলফা টিবিউলিন, বিটা টিবিউলিন দুটি টিবিউলার মনোমার অ্যান্ড সেটি থেকে একসাথে থেকে তৈরি হচ্ছে প্রোটোটিবিউল। 13টি প্রোটোটিবিউল সর্পিল আকারে বিন্যস্ত হয়ে তৈরি করছে মাইক্রোটিবিউল। আর এই মাইক্রোটিবিউল তার সাথে মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফাইবার একসাথে থেকে গঠন করছে সাইটোস্কেলিটন, এবং সেই সাইটোস্কেলিটন একটি পুরো কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে, তার সাথে তাকে আকার আকৃতি বজায় রাখতে সাহায্য করছে। হলো, এইবারে আমরা জানি যে মাইক্রোটিবিউলের গঠনের বেশি কিছু জানার দরকার নেই। এরপরে আমরা জানি মাইক্রোটিবিউল কোথায় কোথায় দেখা যায়। মাইক্রোটিবিউল দেখা যায় সমস্ত ইউক্যারিওটিক কোষে। সমস্ত ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে মাইক্রোটিবিউল থাকছে। তার সাথে আর কখন কখন মাইক্রোটিবিউল তৈরি হয়? 1 নম্বর, ক্রোমোজোমের কাইনেটোকোর, এটা পরে তোমরা জানবে। ক্রোমোজোমের কাইনেটোকোর নামক একটি অংশ থাকে যেখানে মাইক্রোটিবিউল থাকে। সেকেন্ডলি, আমরা সেন্ট্রোজোম পড়েছি, সেন্ট্রোজোমে যে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় সেইগুলো মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। এছাড়া শুক্রাণুর যে লেইজ বা পুচ্ছ তৈরি হয় সেটা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। তার সাথে সিলিয়া, ফ্লাজেলা, এই দুটো গঠনে মাইক্রোটিবিউল থাকে, যার ফলে ওরা চলন বা মুভমেন্ট করতে পারে। তার সাথে সিউডোপোডিয়া মানে ক্ষণপদ, বা আমরা দেখেছি যে অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাই যেখানে এককোষী প্রাণী বিভিন্ন ক্ষণস্থায়ী পদ, অর্থাৎ তারা কোষপ্রাচীর থেকেই বিভিন্ন ক্ষণপদ তৈরি করে, তারা মুভমেন্ট করে, অর্থাৎ চলন গমনে যে ব্যবহার করে, সেই ক্ষণপদগুলো তৈরি হয় অনুনালিকা দিয়ে। এছাড়া আমাদের স্নায়ু কোষে যে অ্যাকশন রয়েছে, সেই অ্যাকশনে কিন্তু অনুনালিকা থাকে, অর্থাৎ মাইক্রোটিবিউল থাকে। সেই মাইক্রোটিবিউল কিন্তু অ্যাকশনের মধ্য দিয়ে যে আমাদের যে নার্ভ ইম্পালস বা আমরা যেটাকে বলি স্নায়ু স্পন্দন প্রবাহ করতে সাহায্য করে। হ্যাঁ, ওটা আমরা আসবো মাইক্রোটিবিউলের কাজে যখন আমি যাচ্ছি এরপরে, তখন আমি আরও মাইনরলি ওগুলো তোমাদেরকে বলছি। তো এখন এই পর্যন্তই দেখে নাও মাইক্রোটিবিউলের, আমি সাম আপ করছি মাইক্রোটিবিউলের গঠন। মাইক্রোটিবিউল এইভাবে নালিকাকার গঠন। সেই নালিকাকার গঠন যদি আমি একটি প্রস্থচ্ছেদ নিয়ে নিই, সেই প্রস্থচ্ছেদ নিলে সেটিকে আমি এইভাবে দেখলাম এদিক থেকে। সেই মুখটা যদি দেখি তাহলে মাইক্রোটিবিউলের একটি প্রাচীর রয়েছে, ভেতরে ফাঁপা অংশ রয়েছে, তাহলে এই প্রাচীরটি এবং নলটি এই বরাবর চলে গিয়েছে। নল কল্পনা করে নাও, আমরা জানি সেই নলটিতে 13টি প্রোটোটিবিউল থাকছে। 13টি প্রোটোটিবিউল সর্পিল আকারে বিন্যস্ত হয়ে গঠন করছে এই প্রাচীরটি। সেই প্রোটোটিবিউল 2টি টিবিউলিন মনোমার দিয়ে গঠিত। একটি মনোমারকে আমরা বলি আলফা টিবিউলিন অ্যান্ড আরেকটাকে আমরা বলি বিটা টিবিউলিন। টিবিউলিন প্রোটিনের 2টি মনোমার, সেই টিবিউলিন প্রোটিনের 2টি মনোমার একসাথে ডাইমার গঠন করছে, ডাইমার গঠন করে তৈরি হচ্ছে প্রোটোটিবিউল। এইবারে আমরা দেখে নিলাম, এর আগে জেনে নিলাম কোথায় কোথায় মাইক্রোটিবিউল আমরা দেখি। এরপরে আমি চলে যাচ্ছি মাইক্রোটিবিউলের কাজ। তাহলে আমরা জেনে নিই মাইক্রোটিবিউলের কী কী কাজগুলো রয়েছে। মাইক্রোটিবিউলের কাজগুলো জানতে গেলে প্রথম আমাদেরকে একটা বিশেষ জায়গায়, যেটা আমি এতক্ষণ যা যা বলেছি তোমরা সেখান থেকে অ্যাকচুয়ালি বুঝে নিতে পারো চেষ্টা করলি একটু। প্রথমেই বলেছি সাইটোস্কেলিটনের অংশ। সুতরাং মাইক্রোটিবিউল কী করছে? একটি কোষকে আকার আকৃতি বজায় রাখতে যেমন সাহায্য করছে, তার সাথে তাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। একটু বলে নিই আকার আকৃতি বজায় রাখা কেন প্রয়োজন। কারণ অনেক কোষকেই বিভিন্ন যান্ত্রিক আঘাত সহ্য করতে হয়। ধরো আমি এখানে এইভাবে মারলাম, কোনোভাবে যদি এখানে মাইক্রোটিবিউল কোষের ঠিক না থাকে আমার এইখানকার কোষগুলোর, তাহলে কিন্তু এখানে স্থায়ী একটি বসে যাওয়া অংশ তৈরি হতো, তা হচ্ছে না। তার মানে বুঝতে হবে আমার কোষের মাইক্রোটিবিউলার স্ট্রাকচার মোটামুটি ঠিক আছে। তাহলে কোষকে যান্ত্রিক আঘাত সহ্য করতে হয়, সেখান থেকে যান্ত্রিক দৃঢ়তা দিতে হবে যাতে কোষের আকার আকৃতিটা নষ্ট না হয়। কোষের ভেতরে যে সেল অর্গানেলস রয়েছে, তার বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো যাতে বিঘ্নিত না হয়। সেই জন্য মাইক্রোটিবিউল ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার উইদিন সেল, অর্থাৎ সাইটোস্কেলিটন। এবং 2 নম্বর, তাহলে এখানে আমি ধরছি এখানে আমি লিখছি যান্ত্রিক দৃঢ়তা।
এরপর আমি 2 নম্বর কাজে যাচ্ছি। 2 নম্বর কাজে কি রয়েছে? 2 নম্বর কাজে রয়েছে ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোম যখন কোষ বিভাজনের সময় অ্যানাফেজ দশায় ক্রোমোজোম, দুটো সেট ক্রোমোজোম একটা গোলার্ধে যাচ্ছে আর একটা অন্য গোলার্ধে, অর্থাৎ ক্রোমোজোমের যে মুভমেন্ট বা চলন হচ্ছে অ্যানাফেজ দশায়, সেই মুভমেন্টটা হয় বেমতন্তুর ওপর ভর করে। সেটা আমরা আগে বিভিন্ন জায়গায় দেখেইছি। সেই বেমতন্তু গঠনে কিন্তু ভূমিকা রয়েছে মাইক্রোটিউবিউলসের। এবং তার সাথে ওই বেমতন্তুটা ক্রোমোজোমের যে অংশের সাথে যুক্ত হচ্ছে সেটা যুক্ত হয় কাইনেটোকোর অংশের সাথে। একটু আগে আমি বলেছি, সেই কাইনেটোকোর অংশটি গঠন করতে সাহায্য করে কি মাইক্রোটিউবিউলস। সেখানে কাইনেটোকোরের গঠনের মধ্যেও মাইক্রোটিউবিউলস থাকছে, বেমতন্তুর গঠনে থাকছে মাইক্রোটিউবিউলস। সুতরাং মাইক্রোটিউবিউলস একসাথে কি করছে? ক্রোমোজোমীয় চলনে অংশ নিচ্ছে বা ক্রোমোজোমীয় চলনে সাহায্য করছে। ক্রোমোজোমীয় চলন, এই হচ্ছে বক্তব্য। এরপরে 3 নম্বর কাজ আমরা কি দেখব? 3 নম্বর কাজ দেখব সাইটোসার্কুলেটরি সিস্টেম। এটা সম্পর্কে তোমরা খুব একটা পরিচিত নও, এটা জেনে নাও। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। সাইটোসার্কুলেটরি সিস্টেম। এটা কি? সাইটোসার্কুলেশন, আমরা তো শুনেছি যে সার্কুলেশন বা সংবহন কোথায় হয়? না, আমাদের মানব শরীরে সংবহন তন্ত্রের মধ্যে হয়। শিরা, ধমনী, তার সাথে হৃৎপিণ্ড, এটা নিয়ে আমাদের একটা রয়েছে, ফুসফুস রয়েছে, অনেক কিছু রয়েছে। তার সাথে নিয়ে আমাদের যে রক্তের সংবহন তন্ত্র, শিরা, ধমনী, হৃৎপিণ্ড নিয়ে মধ্যে থাকে যে রক্ত, তার মধ্যে রক্ত ছুটছে, বিভিন্ন দিকে ছুটছে, শিরা ধমনী হয়ে ছুটছে, হৃৎপিণ্ড তাকে পাম্প করছে। সুতরাং সেটাকে আমরা বলছি সার্কুলেশন, কেননা সেটা সংবহন। এবারে তাহলে প্রশ্ন হচ্ছে সাইটো সার্কুলেশনটা কি? না, কোষের মধ্যে ওই সংবহনটা হচ্ছে। যেরকম আমি ফুসফুস দিয়ে শ্বাস নিচ্ছি, যখন প্রশ্বাস বায়ু, সেখানে অক্সিজেনের আধিক্য বেশি, সেই অক্সিজেন রক্তে গিয়ে মিশছে এবং সাথে সাথেই রক্তের যে সারা শরীরের থেকে বর্জ্য যে পদার্থ তৈরি হচ্ছে বিপাক ক্রিয়ার ফলে, সেখানে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে বা কার্বন মনোক্সাইড থাকছে, অনেক কিছুই থাকছে, সেইগুলো এসে আবার কিন্তু ফুসফুসের অ্যালভিওলাইতে রক্ত থেকে ওই বাজে বা দূষিত গ্যাসগুলো ফুসফুসের বায়ুথলির মধ্যে এলো। সেখান থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেগুলোকে বের করলাম। তাহলে সংবহনতন্ত্রের কাজটা এখানে ও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সংবহন করছে। সেই সংবহন করতে গিয়ে ও অক্সিজেনকে বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে দিচ্ছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষিত বর্জ্য পদার্থগুলোকে তেমন বের করতে সাহায্য করছে, বিভিন্ন রেচনতন্ত্রের মাধ্যমে বের করতে সাহায্য করছে। তাহলে সংবহনের গুরুত্ব একটা রয়েছে। সেই সংবহনটা কিন্তু আমাদের মানব শরীরের যে রয়েছে সেটা কিন্তু কোষের মধ্যে হয় বলে আমরা এতক্ষণ জানি না। আমরা জানি শিরা, ধমনের, হৃৎপিণ্ড, সংবহনতন্ত্র, এইসবই জেনে এসেছি। এখন আমরা দেখব সাইটোসার্কুলেটরি সিস্টেম কি। এটা কোষের মধ্যেও কিন্তু সংবহন হয় এবং হওয়া জরুরি। ধরো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, এদের মধ্যে বিভিন্ন বস্তু তৈরি হয়। আমরা এর আগে জেনেছি বিভিন্ন বস্তু পরিণতি লাভ করে। সেই যে বস্তুগুলো, সেগুলো কিন্তু কোষের বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে। সুতরাং কোষের মধ্যে সাইটোপ্লাজমের একটা সংবহন দরকার, তবে সেগুলো কিন্তু সেই সব জায়গায় পৌঁছবে। এছাড়াও বিভিন্ন কোষীয় অঙ্গাণু রয়েছে, যে কোষীয় অঙ্গাণুগুলোরও চলন দরকার হয়। সেই চলনের জন্য কোষের মধ্যে সংবহনের প্রয়োজন হয়, অর্থাৎ সাইটোপ্লাজমও কিন্তু সংবহন, অর্থাৎ কোষের মধ্যে। ধরে নাও এটি একটি কোষ, প্রাণী কোষ, এর এখানে রয়েছে নিউক্লিয়াস, এটি সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমও কিন্তু এখানে বিভিন্নভাবে সংবহন হবে। এই সাইটোপ্লাজমের সংবহনের ফলেই কোষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন বস্তু সংবাহিত হচ্ছে, অর্থাৎ পৌঁছে যাচ্ছে। গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এইগুলোতে যে প্রোটিন অণুগুলো, যে লিপিড অণুগুলো পরিণতি প্রাপ্তি হচ্ছে, সেইগুলোতে বিভিন্ন জায়গায় যেতে হবে, অর্থাৎ হয় গঠনের জন্য যেতে হবে অথবা কোষের পর্দার দিকে যেতে হবে বেরিয়ে যাওয়ার জন্য। সেখানে সংবহন দরকার। কার মাধ্যমে হয়? ভেসিকেলের মাধ্যমে হয়, আমরা আগেই জেনেছি। সেইগুলোর জন্য দরকার কোষীয় সংবহন, এবং সেটাকে আমরা বলি সাইটোসার্কুলেটরি সিস্টেম। এই সাইটোসার্কুলেটরি সিস্টেম গঠনগত দিক থেকে তৈরি করতে সাহায্য করে মাইক্রোটিউবুলস।
এছাড়া 4 নম্বরে আরেকটি কাজ রয়েছে, সেটি আমরা এর আগেই বলেছি যে সিলিয়া ফ্ল্যাজেলা, সিলিয়া এবং ফ্ল্যাজেলা, সিলিয়া এবং ফ্ল্যাজেলা। কোষের সিলিয়া এবং ফ্ল্যাজেলা যখন তৈরি হয় তাদের উদ্দেশ্যটাই থাকে যে আমরা মুভমেন্ট করব বা চলন। এই সিলিয়া এবং ফ্ল্যাজেলা এই যে চলনটা হয়, মুভমেন্টটা হয়, অথচ সিলিয়া ফ্ল্যাজেলাটা কিন্তু উবড়ে যায় না। যেমন ধরো তোমরা দেখেছো ঝড়ের সময় গাছ হেলে গেল আবার সোজা হয়ে গেল, না ওখানে মাইক্রোটিবিউলস আছে আমি সেটা বলছি না, কিন্তু সিলিয়া এবং ফ্ল্যাজেলাও তোমরা যখন গঠন পড়বে এর পরে বা পড়েছো তোমরা দেখতে পাবে যে সেগুলোর যে মুভমেন্ট হয় এইরকম, অর্থাৎ তার যে গোড়াটা সেটি এক জায়গাতে স্থির থাকে, তার সাথে এইরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। অর্থাৎ যেটাকে যদি চিত্রে আমি দেখাতে চাই সেটা এইরকম দাঁড়াবে। ধরো এটা সোজা একটি সিলিয়া, আবার অপর একটি সময় এই যে বিভিন্ন রকমভাবে স্থিতিস্থাপকভাবে সিলিয়া এবং ফ্ল্যাজেলার যে চলন বা মুভমেন্ট হয়, সেই মুভমেন্ট হওয়া সত্ত্বেও সিলিয়া ফ্ল্যাজেলাটা কিন্তু নষ্ট হয় না, এবং দ্যাটস বিকজ অফ অনলি অফ মাইক্রোটিবিউলস।